Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? আজকে আমরা আমেরিকান পোয়েট্রি নিয়ে কথা বলবো। আমেরিকান পোয়েট্রি এমিলি ডিকিনসনের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, আর সেই প্রশ্নটা হচ্ছে যে থিম অফ ইমর্টালিটি, এইটাকে আসলে এমিলি ডিকিনসন কিভাবে হ্যান্ডেল করেছেন বা কিভাবে তিনি এই থিমটাকে ট্রিট করেছে, ব্যবহার করেছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো এমিলি ডিকিনসন একজন আমেরিকান পোয়েট এবং এমিলি ডিকিনসনের লাইফ ডিউরেশন হচ্ছে 1830 টু 1856। তো গাইস, এমিলি ডিকিনসন তিনি একজন সেলফ রিক্লুসিভ লেডি ছিল, অর্থাৎ নিজে নিজেই তিনি কি করেছিলেন, নির্বাসন নিয়েছিলেন, একাকী জীবন যাপন করতো, সমাজের সাথে খুব বেশি মিশতো না, কারোর সাথে মিশতো না। তো এখানে আসলে কিভাবে তিনি থিম অফ ইমর্টালিটিটাকে ব্যবহার করেছেন। থিম অফ ইমর্টালিটি বলতে আসলে আমরা কি বুঝি, যে এমিলি ডিকিনসন তার কবিতায় মৃত্যুর কথা বলেছে এবং অমরত্বের কথা বলেছে, বারবার মৃত্যু অমরত্ব, মৃত্যু অমরত্ব। তো ক্রিটিকদের মতে এমিলি ডিকিনসন তো অনেক কবিতা লিখেছেন এবং 1956 সালে তার 1800 কবিতার একটা সংকলন প্রকাশ করা হয়, এবং ক্রিটিকরা বলছে যে 500-র বেশি কবিতায় এমিলি ডিকিনসন কিন্তু ডেথ নিয়ে কথা বলেছেন, আর ডেথের মাধ্যমেই ইমর্টালিটি আসে। তাহলে ইমর্টালিটিটা হচ্ছে এমিলি ডিকিনসনের কবিতার একটা অন্যতম থিম। দ্যাট মিনস ডেথ অ্যান্ড ইমর্টালিটি ইজ ওয়ান অফ দ্য থিমস অফ এমিলি ডিকিনসনস পোয়েট্রি। এটা হচ্ছে ব্যাপার। তো মৃত্যুকে নিয়ে যে তিনি ইমর্টালিটি থিমটাকে কিভাবে হ্যান্ডেল করেছেন, এই পয়েন্ট অফ ভিউটাকে তুমি যদি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে কিছু পয়েন্ট আকারে যদি তুমি পয়েন্টগুলোকে মাথায় রাখো, তাহলে কিন্তু এগুলো তুমি সুন্দরভাবে প্রমাণ করতে পারবে। ফার্স্ট পয়েন্ট, লাইফ ইজ জার্নি ফ্রম দ্য ওয়ার্ল্ডলি লাইফ টু ইটারনাল লাইফ। Next point, guys, life is an enduring entity beyond death. Third point, immortality is the early vision of haunting reality. Firm faith in immortality of soul. Number 5, the problem of immortality is perceived in the poem The World is Not Conclusion. তো গাইস, আমরা যদি এই পয়েন্টস গুলোকে অ্যানালাইসিস করি, তাহলে বুঝতে পারবো যে এমিলি ডিকিনসন আসলে ইমর্টালিটিটাকে কিভাবে হ্যান্ডেল করেছেন। তো এমিলি ডিকিনসন ইমর্টালিটিকে হ্যান্ডেল করার জন্য বলছে যে ডেথ ইজ দ্য জার্নি ফ্রম দ্য ওয়ার্ল্ডলি লাইফ টু কোথায়, যে একটা মৃত্যুর দিকে আমাদের জীবনটা হচ্ছে ধাবিত হচ্ছে, লাইফটা হচ্ছে একটা জার্নি, কোথায়, বস্তুবাদী পৃথিবী থেকে মৃত্যুর দিকে। তো এমিলি ডিকিনসন তার প্রথম দিকের যে কবিতাগুলো লিখেছেন, সেই কবিতাগুলোতে তিনি এইভাবেই তিনি মৃত্যুকে উপস্থাপন করেছেন যে জীবনটা একটা সার্কেল, আমরা আসলে ভ্রমণ করছি, আমরা জন্মগ্রহণ করলাম মানেই মৃত্যুকে আলিঙ্গন করার জন্য আমরা ভ্রমণ করা শুরু করে দিলাম। আমাদের শৈশব, আমাদের যৌবন, আমাদের বার্ধক্য, কিন্তু মৃত্যু অবশ্যই একদিন আসবে। এজন্য এমিলি ডিকিনসন বলছে, আই হার্ড এ ফ্লাই বাজ হোয়েন আই ডাইড, অর্থাৎ তিনি উড়ন্ত একটা বাজের কথা বলছে যে মৃত্যুর পরে। তার মানে এটার মাধ্যমে প্রমাণ হয় যে এই কবিতাটার মাধ্যমে, এটা একটা কবিতার নাম বললাম আমি, এই কবিতাটার মাধ্যমে এমিলি ডিকিনসন আসলে তার মৃত্যুর মানে লাইফটা যে একটা জার্নি, সেই জার্নিটাকে বেসিক্যালি দেখাচ্ছেন। যেমন দেখো, আরেকটা কবিতা দেখো, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। এই কবিতাটাই আসলে এমিলি ডিকিনসন কি বলেছে। এমিলি ডিকিনসন কিন্তু বলছে যে আমি মৃত্যু আমাকে একটা গাড়িতে করে নিতে আসলো, আর সেই গাড়িতে মৃত্যু একটা প্যাসেঞ্জার, আর তার সাথে রয়েছে ইমর্টালিটি আর আমি, এই তিনজন মিলে একটা গাড়িতে উঠলাম। আমরা ভ্রমণের সময় দেখলাম যে স্কুলের ছেলেরা আঙিনায় খেলাধুলা করছে, তারপরে আমরা পাড়ি দিলাম ফসলের মাঠ, গ্রেজিং ফিল্ড পাড়ি দিচ্ছে, তারপরে পাড়ি দিচ্ছে হচ্ছে কি সানসেট। এখানে যে এই যে স্কুল, এটা সিম্বলিক মিনিং হচ্ছে চাইল্ডহুড, এই যে গ্রেজিং ফিল্ড, এটা সিম্বলিক মিনিং হচ্ছে কি ইউথ, এবং সানসেটটাকে বার্ধক্যের কথা বলা হচ্ছে। তাহলে আসলে লাইফটা কি, লাইফ ইজ এ জার্নি। কোন দিকে জার্নি? মৃত্যুর দিকে। জীবনটা হচ্ছে একটা জার্নি, আর এইভাবেই মানুষের জীবনের সমাপ্তি হবে। তবে মৃত্যুটা বেসিক্যালি, মৃত্যু কি নিয়ে এসেছে এখানে, তার মতবাদ হচ্ছে মৃত্যু ইমর্টালিটি নিয়ে আসে, আর ইমর্টালিটি হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন এই বস্তুবাদী পৃথিবীতে। কারণ মৃত্যুর সাথে সাথে মানুষের সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু তার অমরত্ব যদি সে লাভ করে, তার যদি কীর্তি থেকে যায়, তাহলে কিন্তু সে সারা পৃথিবীতে মানুষ তাকে স্মরণ করে, মানুষ তার কথা মনে করে। তো এমিলি ডিকিনসনকে তো এখন আমরা স্মরণ করছি, সারা পৃথিবীব্যাপী তার কবিতাগুলো পড়া হচ্ছে। কি একটা থিমেটিক ভ্যালিডিটি নিয়ে তিনি কিন্তু চমৎকারভাবে পৃথিবীকে এত সুন্দর মেসেজ দিয়ে গেছেন যে মৃত্যু, দিস ইজ ইনএভিটেবল,
ইউ বিলিভ অর নট, তুমি বিশ্বাস করো আর না করো, মৃত্যু তোমার জীবনে অপরিহার্য। আর এটা পবিত্র কোরআনেও বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরবে, এটাই হচ্ছে স্বাভাবিক, জন্মগ্রহণ করলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে ইমর্টালিটি থিমটাকে হ্যান্ডেল করার জন্য ফার্স্ট অফ অল ইমিলি ডিকিনসন কি বলছে, জীবনটা আসলে কিছু না, একটা জার্নি। আর কোন দিকে জার্নি? বস্তুবাদী পৃথিবী থেকে মৃত্যুর দিকে জার্নি আমরা করছি। এইভাবেই তিনি তার কবিতাগুলোতে ইমর্টালিটিটাকে হ্যান্ডেল করেছেন। নেক্সট পয়েন্ট গাইস, লাভ ইজ অ্যান এন্ডিউরিং এন্টিটি বিয়ন্ড ডেথ। এই কথাটা কিন্তু তিনি বলছেন ইমর্টালিটির ক্ষেত্রে, অর্থাৎ ভালোবাসাটা কিন্তু থাকতে হবে লাইফে। ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু ইমর্টালিটি অর্জন করা যায় না। ইমর্টালিটির এই থিমটাকে হ্যান্ডেল করার জন্য তিনি ভালোবাসার কথা বলেছেন। তিনি এখানে ভালোবাসার যে বিষয়টা বলেছে, কারণ হচ্ছে আমরা আসলে কাকে বেশি স্মরণ করি বলো? যাকে ভালোবাসি তাকে কিন্তু প্রশংসা ভরে স্মরণ করি। ভালোবাসার জন্য ইমিলি ডিকিনসনের যে একটা স্পিচ রয়েছে, একটা এক্সেপশনাল স্পিচ, সেটা কি? Unable are the love to die, for love is immortality. এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা ভালো না বেশি পারি না, ভালোবাসতেই হয় আমাদেরকে। আর ভালোবাসা হচ্ছে অমর, ভালোবাসার মাধ্যমেই অমরত্ব আসে। ওয়াইল্ড নাইটস এই কবিতাটাই ইমিলি ডিকিনসন কিন্তু তার ভালোবাসার কথা বলেছে। এখানে কিন্তু বেসিক্যালি তিনি স্পিরিচুয়াল লাভের কথা বলেছেন। স্পিরিচুয়াল লাভটা কেমন? স্পিরিচুয়াল লাভ বলতে কি আসলে যে তুমি যদি যাকে পছন্দ করবে তার সাথে একটা রাত, সেই রাতটা বা সেই রাতগুলো হচ্ছে একটা লাক্সারিয়াস লাইফ, একটা লাক্সারিয়াস রাত। অর্থাৎ সেনজেশনাল লাভটাই বেশি ইম্পর্টেন্ট না, পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, তার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়া, এটাই হচ্ছে অমরত্বের বিষয়। আর এই ভালোবাসাটাই হচ্ছে বিশুদ্ধ এবং প্রকৃত ভালোবাসা। তো এখানে এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি এই মিস্টিক কনসেপশন ভালোবাসার উপরে, তাহলে আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে কিন্তু মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সৃষ্টিকর্তাকে। একটা দৃষ্টান্ত দিই, আমরা যদি কম আঘাত পাই তাহলে মায়ের নাম নেই। যেমন একটু আঘাত পেয়েছি, ও মা, এটা বলে উঠি। একটু বেশি আঘাত পেয়েছি, ও বাপ বা ও বাবা, এরকম বলে উঠি। আর যদি আরো বেশি তীব্র আঘাত পায় তাহলে কিন্তু হাই আল্লাহ, হাই ভগবান, হাই গড, এটা কিন্তু বলে মানুষ। যেমন ও মাই গড, হাই ভগবান, অথবা কি বলা হয়, হাই আল্লাহ। এই বিষয়গুলো আসলে কি ভালোবাসার কথা। এই ইমর্টালিটির জন্য যে ভালোবাসতে হবে, কাকে ভালোবাসতে হবে? বেশি ভালোবাসতে হবে ঈশ্বরকে। ওয়াইল্ড নাইটস এই কবিতায় ইডেনের রেফারেন্স দেওয়া হয়েছে। সেই ইডেন বলতে কি স্বর্গের রেফারেন্স দেওয়া হয়েছে। আর স্বর্গের রেফারেন্সের মাধ্যমে ইমিলি ডিকিনসন ইমর্টালিটির এই থিমটাকে ভালোবাসার মাধ্যমে এটাকে ইমর্টালিটির একটা থিমে হ্যান্ডেল করেছেন এবং এর মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন আসলে তিনি যে বিষয়েই কথা বলুক না কেন তার আত্মিক কানেকশনটা সবসময় গডের প্রতি, তার স্পিরিচুয়াল কানেকশনটা সবসময় কিন্তু গডের দিকে থাকে, অন্য আর কোনো দিকে থাকে না। তো গাইস, এখানে যদি একটা কোটেশন ব্যবহার করা যায় তাহলে ব্যাপারটা আরো শক্তপোক্ত হয়ে যাবে। Rowing in Eden of the sea, might I but move tonight in thee. তো এর মাধ্যমে কবি কি বলছে যে ভালোবাসার মানুষের সাথে থাকলে স্বর্গে নৌকা চালানোর মতো তার অনুভূতিটা, যদি তার পছন্দের মানুষের সাথে সে থাকে তাহলে তার অনুভূতিটা স্বর্গের নৌকা চালানোর মতো। এখানে আসলে ঈশ্বরকে সবসময় মানুষ ভালোবাসে, যার কারণে সবসময় ঈশ্বরের সান্নিধ্যে অমরত্বের দিকে মানুষ কিন্তু ধাবিত হতে চায়। এই পৃথিবীতে যারা বেশি ডেথের কথা, মৃত্যুর কথা বলেছে তারাই অমরত্ব লাভ করেছে। এই পয়েন্ট অফ ভিউগুলো ইমর্টালিটির থিমটা ইমিলি ডিকিনসন ভালোবাসার মাধ্যমে কিন্তু উপস্থাপন করেছে যে অমর হতে হলে ভালোবাসতে হবে, চরমভাবে ভালোবাসতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে, মেডিটেট করতে হবে, প্রেয়ারের মাধ্যমে, সেন্স এন্ড রিজনের মাধ্যমে কখনোই অমরত্ব লাভ করা সম্ভবপর হয় না। তো থার্ড পয়েন্ট কি বলা হচ্ছে গাইস, ইমর্টালিটি ইজ দ্য আর্থলি ভিশন অফ হন্টিং রিয়েলিটি। আসলে এই পয়েন্টটা ইমিলি ডিকিনসন কিন্তু আই টেস্ট এ লিকার নেভার ব্রিউড এই কবিতাটার মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে এই পৃথিবীতে আসলে অমরত্ব লাভের যে চিন্তা চেতনা, যে একটা ভিশন, মানুষের অমরত্ব লাভের যে ভিশন, এই ভিশনটা কিন্তু একটা হন্টিং রিয়ালিটি। হন্টিং রিয়ালিটি বলতে কি একটা আতঙ্কজনক, একটা ভীতিকর একটা বাস্তবতা। মানুষেরা কিন্তু এই পৃথিবীতে ছুটছে
সুনামের পিছনে, অর্থের পিছনে মানুষেরা ছুটছে এই পৃথিবীতে নিজের নামটাকে প্রতিষ্ঠিত করার জন্য। আসলেই কিন্তু তাই। কিভাবে দেখো, যে ইমিলি ডিকিনসন কিন্তু আই টেস্ট লিকার নেভার ব্রিউড, এই প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে কিন্তু তিনি এই কথাগুলোকে উপস্থাপন করেছেন। কেননা যখন তিনি এই কবিতাটা লিখেন তখন আমেরিকান সমসাময়িক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমেরিকান করাপ্টেড পিপল, সামাজিকতা কম ছিল, মানুষের মধ্যে অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু তিনি, এবং মানুষরা অত্যন্ত ডাঙ্কার্ড হয়ে গিয়েছিল, সেক্সুয়ালিটি মানুষকে আকৃষ্ট করেছিল, যার কারণে তিনি প্রকৃতির কথা উল্লেখ করেছেন যে মানুষ প্রকৃতির মাধ্যমে কিন্তু নিজেকে কখনোই ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টাও করেন না। এখানে নেভার ব্রিউড বলতে কি, কখনো গাজন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, অর্থাৎ তিনি এমন একটা লিকুইড পান করেছেন, লিকুইড বলতে এখানে ওয়াইন, একটা মদকে বোঝানো হচ্ছে, যে এমন একটা লিকুইড পান করেছেন যে লিকুইডটা কখনো গাজন প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়নি। এবং তিনি বলছেন যে এই অ্যালকোহলটা, জার্মানির যে রাইন নদীর তীরে যে অ্যালকোহল তৈরি হয়, যত সুস্বাদু অ্যালকোহল, তার চাইতেও তিনি বেশি উন্মাদনা পাচ্ছেন এই প্রকৃতির অ্যালকোহল পান করার মাধ্যমে। তিনি বাতাস পান করেছেন, তিনি প্রাকৃতিক সৌন্দর্য পান করেছেন, এবং তিনি নিজেকে তুলনা করছেন যে সিরাপস অ্যান্ড সেইন্টস এর মতো স্পিরিচুয়ালি হাইটেড সেই পয়েন্ট অফ ভিউ এর মতো। ল্যাম্প পোস্ট বলা হচ্ছে, যে সূর্যকে বলা হচ্ছে ল্যাম্প পোস্ট, যে এখানে সিরাপস, এখানে সেইন্টস, এই যে রেফারেন্সগুলো তিনি দিয়েছেন, এই রেফারেন্সগুলোর মাধ্যমে যে ইমর্টালিটিটা যে একটা আর্টলি ভিশন, যে হন্টিং রিয়েলিটি, সেই বিষয়টাকে তিনি উপস্থাপন করছেন, যে মানুষ কিন্তু কিসের পিছনে ছুটছেই, তো প্রকৃতির দিকে যদি একটু দৃষ্টি দিত আর প্রকৃতির কাছে এসে যদি একটু সান্নিধ্য লাভ করার প্রয়াস নিত, তাহলে কিন্তু মানুষের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যেত। ওই নেক্সট পয়েন্ট যেটা গাইস, সেটা হচ্ছে ফার্ম ফেথ ইন দ্য ইমর্টালিটি অফ সোল। অর্থাৎ ইমিলি ডিকিনসন ইমর্টালিটির জন্য বলেছে যে মানুষের দেহটা মরে, আত্মাটা কখনো মরে না। তার কারণ মানুষের আত্মাটা যদি মরে যেত, তাহলে মৃত্যুর পরে সে কিন্তু এই পৃথিবীতে যা কিছু করেছে তার যে হিসাব দেওয়া, সেই বিষয়গুলো তো থাকতো না। আর এর জন্য তিনি কি, আই ফেল্ট ফিউনারেল ইন মাই ব্রেন, এই কবিতাটাতে নিজের মৃত্যুর কথাকে কল্পনা করছেন, এবং কল্পনা করে কি বলছেন, যে আমি মারা গেলাম, মর্নার্সরা এসে এদিক ওদিকে যে ঘোরাঘুরি করছে, এই ঘোরাঘুরিটা তার কাছে কি, মানে ট্রেডিং, মানে যে তাদের ধাপগুলো অনেক বেশি শব্দের এবং ট্রাম্পের মতো মনে হচ্ছে। এখানে বিষয়টা কি মনে হচ্ছে, ট্রাম্পের মতো, একটা বাদ্যযন্ত্রের মতো মনে হচ্ছে। এখানে যে মিস্টিক পয়েন্ট অফ ভিউ, মৃত্যু নিয়ে কথা বলা হয়েছে, বাট এখানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বলছে, আত্মার ডেভেলপমেন্টের কথা বলছে। আসলে মানুষের আত্মাটা তো মরবে না, কারণ মৃত্যুর পরে তিনি কল্পনা করছেন যে মৃত্যুর পরে আমি যখন মারা গেলাম, তখন মর্নার্সরা আসলো, তারা চলাফেরা করছে, এটা আমি শুনতে পাচ্ছি, এটা আমি অনুভব করতে পারছি, এবং আমাকে নিয়ে তারা কবরস্থানে যাচ্ছে, কবরস্থানে গিয়ে আমার কফিনটা কবরে রাখা হচ্ছে, যখন দড়িটা তারা ছেড়ে দিচ্ছে, তখন কবরে কফিনটা মাটির সাথে মিশে গেল। এই যে অনুভূতিগুলো কি, তার তো শরীরটা মরে গেছে, কিন্তু তার আত্মাটা কি মরেছে? আত্মা মরেনি। তাহলে এই কবিতাটার মাধ্যমে আসলে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ব্যাপক কথা বলা হয়েছে, যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, মানুষের আত্মাটা সব সময়ের জন্য অমরত্বের দিকে ধাবিত হয়, মানে মানুষের আত্মা কখনো মরে না। মানুষের আত্মাটা, সে খারাপ আত্মাই হোক আর সে ভালো আত্মাই হোক না কেন, তার আত্মাটা কিন্তু ইমর্টাল সব সময়ের জন্য থেকে যায়। এবং আর এইটা কিন্তু আই ফেল্ট ফিউনারেল ইন মাই ব্রেন, এই কবিতাটার মাধ্যমে কিন্তু কবি কল্পনা করেছেন, কারণ কবি মরে গেছে। তিনি বলছেন কি, আমি মরে গেছি, কিন্তু সে অনুভব করছে যে মৃত্যু মরণ করলে যে মর্নার্সরা আসে, তারা এসেছে, তারা হাঁটছে, চলাফেরা করছে, তারা কথা বলছে, তারা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করার জন্য যে কাজগুলো সেগুলো করছে, এগুলো কবি ফিল করছে। সো দিস ইজ দ্য পোয়েম of spiritual development and from belief in the immortality of soul. Okay, next point guys, the problem of immortality is perceived in the poem The World is Not Conclusion. এই পয়েন্টটা কি, এই কবিতাটার মাধ্যমে আসলে ইমিলি ডিকিনসন ইমর্টালিটির প্রবলেমটাকে খুব উপলব্ধি করেছেন। ইমর্টালিটির বিষয়টা নিয়ে ফিলোসোফার্সদের মধ্যে, সেন্টসদের মধ্যে, হারমিটসের মধ্যে, এক কথায় পৃথিবীর সকল মানুষের মধ্যে মৃত্যুর পরে আসলে কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে, এ নিয়ে বিভিন্ন ধরনের মতবিভেদ রয়েছে।
কিন্তু এই প্রবলেমটা এমিলি ডিকিনসন একবারে খোলসা করে দিয়েছে যে এখানে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ মৃত্যুর পরে মানুষের আত্মাটা মরবে না। মানুষ অবশ্যই অবশ্যই তার আরেকটা জিন্দগি শুরু হবে, তার একটা লাইফ শুরু হবে, তার একটা সিলসিলা শুরু হবে। আমি এই কোটেশনটা অন্যান্য প্রশ্নেও বলেছি, এই জন্য তোমরা এই কোটেশনটা এখানেও ব্যবহার করবে, এবং এই কোটেশনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোটেশন। যদি ব্যবহার করো তাহলে তুমি অনেক সুন্দর উপস্থাপন নিজেকে করলে বলে প্রমাণিত হবে। This world is not conclusion, a space stands beyond invisible as music, but positive as sound. It beckons as it baffles. এই লাইনগুলো থেকে কি প্রমাণিত হচ্ছে গাইস, যে এই পৃথিবীটাই শেষ না। এই পৃথিবীর পরে আর এক প্রকৃতির স্পেসিস, একটা প্রকৃতির পৃথিবী রয়েছে। আসলে সেই পৃথিবীটা কেমন, সেই পৃথিবীটাকে মিউজিকের সাথে তুলনা করা হচ্ছে। যেমন মিউজিক আমরা শুনতে পাই, উপলব্ধি করতে পারি, কিন্তু মিউজিককে যেমন দেখতে পাই না, তেমনি আমাদের মৃত্যুর পরে কি পৃথিবী আমাদের জন্য অপেক্ষমান সেটা আমরা শুধু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবো। আর এই পৃথিবীটা হচ্ছে ব্যাফলস বলা হচ্ছে, যে ইশারা দেয় কোন দিকে, ধাঁধার দিকে একটা ইশারা দেয়। তবে পৃথিবী যে আরও একটা আছে, এবং আত্মার যে ইমর্টালিটি হয়, মানুষের যে ইমর্টালিটি হয়, সেটা কিন্তু এই কবিতার মাধ্যমে একেবারে সিলসিলা করে দিয়েছেন ফিলোসোফার, সেন্টস, হারমেটস, যত ধরনের স্কলার্স রয়েছে, নাস্তিক আস্তিক, সবার মতবাদকে কিন্তু তিনি এখানে কি করে দিয়েছেন, যে উল্টাপাল্টা করে দিয়েছেন। যেটাই বলো, এই পৃথিবীর শেষ না, এই পৃথিবীর পরে আরও একটা পৃথিবী প্রত্যেকটি মানুষের জন্য অপেক্ষা করছে। তো গাইজ, আশা করছি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পিআরসির সাথেই থাকবে। হ্যাভ এ গুড ডে।